প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হোক, কল্যাণমস্তু। জয় মা। ভোট পর্ব শেষ হয়ে গেল। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবাংলায় জয়লাভ করলো, বিপুল বিজয়। বিপুল। কিন্তু এখন আমাদের প্রশ্ন জানতে ইচ্ছে করছে যে এই যে রাজ্যের গুরুত্বপূর্ণ একটি দায়ভার, মুখ্যমন্ত্রীত্ব পদ, এই পদে বা এই দায়িত্বে কে আসতে চলেছে? এক্ষেত্রে মহারাজ আমি একটা ছোট্ট বিষয় অ্যাড অন করতে চাই। আমি একটি ক্লিপিং দেখছিলাম, আমাদের ইন্ডিয়ান হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির একটা ক্লিপ। উনি প্রচারে এসেছিলেন যখন, তখন এইখানকার যারা প্রতিনিধি রয়েছেন বিজেপির, মানে মুখ্যমন্ত্রিত্ব পদের জন্য অ্যাপ্লিকেবল আর কি, তারা ছিলেন ওখানে। তো ওনাকে একজন জার্নালিস্ট কোয়েশ্চেন করছেন যে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে। তো উনি উত্তর দিচ্ছেন যে আমাদের তো এখানে এরকম পরম্পরা নেই যে পিসি হবে, পিসির পরে ভাইপো হবেন, মানে বংশ পরম্পরা অনুসারে নয়, না ধৃতরাষ্ট্রীয় যুগ নয়। তো সুতরাং যেই হোক না কেন তিনি দায়িত্বশীল এবং সুশাসন করবেন, এইরকমভাবেই মুখ্যমন্ত্রিত্ব দেওয়া হবে। সঙ্গে এটাও বলেছেন যে বাঙালি কাউকেই রাখা হবে। অতি উত্তম কথা। জয় বাংলা, জয় বাংলা। হ্যাঁ, বাঙালি বাঙালি, মাছে ভাতে বাঙালি, হ্যাঁ, ডাল ভাতে বাঙালি ইত্যাদি বাঙালি কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, বাঙালির পাশাপাশি আরেকটি শব্দ আছে কাঙ্গালি। ঠিক আছে, তো এখন ছন্দে ছন্দে আনন্দে এখন বিজয়ী হচ্ছে বিজেপি। ঠিক আছে, এখন মুখ্যমন্ত্রীর বিষয় নিয়ে এখন আপনাদের চিন্তা ভাবনা। এখন আমি তো কোনো দলীয় রাজনৈতিক প্রেক্ষাপটে জড়িত নই। ঠিক আছে, এই বিষয়গুলো উত্তর দেওয়া আমার জন্য খুব কঠিন। কিন্তু আসলে কে কাকে ফেলে দেবে, বক্তব্য হচ্ছে এটা। কেউ হয়তো দিলীপ বাবুকে চাইছে, কেউ শ্রমিক বাবুকে চাইছে, কেউ হচ্ছে শুভেন্দু বাবুকে চাইছে। ঠিক আছে, সুকান্ত বাবু ওদিকে রয়েছে, এক সময় প্রাক্তন রাজ্য সভাপতি হয়েছিলেন ইত্যাদি। এই প্রত্যেকেরই কম বেশি বিরাট বড় বড় ভূমিকা রয়েছে। দিলীপ বাবুর বিরাট ভূমিকা রয়েছে। ঠিক আছে, তারপরে শ্রমিক বাবুর বিরাট ভূমিকা রয়েছে। এগুলো যারা রাজনীতি করে বা বিজেপির যারা খোদ মানে অন্তরঙ্গ মানুষ, তারা কিন্তু এগুলো খুব পরিষ্কার রূপে জানে, আমাকে নতুন করে বোঝানোর কিছু নেই। এখন বক্তব্য হচ্ছে বিরাট ভূমিকার থাকাটা একটি ব্যাপার, আর রাষ্ট্রকে পরিচালনা করা সার্বিক দৃষ্টিকোণ থেকে, জনগণের দৃষ্টিকোণ থেকে তার যে ক্যাপাবিলিটিটা, তার যে ক্যাপাসিটি, তার যে মানে মোটিভেশনটা, তার যে পটেনশিয়াল পাওয়ার, এগুলো কিন্তু অন্য ব্যাপার আছে। ঠিক আছে, অনেক কিছু দিক নির্ণয় করে তবে নির্বাচিত হতে পারে। আর বিজেপি সংগঠনের এক অদ্ভুত চরিত্র আছে, তারা যে কাকে কোথায় কখন বসাবে, হয়তো আপনার দৃষ্টিকোণ থেকে সেটা মনে হবে একেবারেই অন্যায্য। এরকম হয়েছে কখনো বিগত কয়েকটি স্টেটেও, সম্প্রতিকাল স্টেটে মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন তারা কিন্তু মানে যারা হয়েছেন তারা কখনো প্রত্যাশা করেছেন বলে এরকম মানে ভাবা যায় না, এরকম সবভাবে সংবাদ মাধ্যমে শোনা যায়। এবার আমার ব্যক্তিগত উপলব্ধি যদি আমি বলি, একটি বাজে কথা বলবো, কেউ কিছু খারাপ ভাবে নেবেন না, দিলীপ বাবু কিন্তু উপযুক্ত ছিল। ঠিক আচ্ছা, উপযুক্ত এখন ছিল কথাটা কেন বললেন? ছিল, আছে, নয় কেন, বর্তমান নয় কেন? এটা একটি ব্যক্তিগত খুব গোপন কথা, না বললেই না। উনি যে কনজুগাল লাইফে প্রবেশ করেছেন, দাম্পত্য জীবনে, এটা যদি না করতেন, আমার ব্যক্তিগত একটি অনুভব, এটা আমার একটা মতবাদ ব্যক্তিগত হিসেবে জনগণের দৃষ্টিকোণ থেকে, এই জায়গাটা কোথায় একটা শর্টেজ পড়ে গেল। যদি না হতো তাহলে একদম 100% আমি বলতাম যে উনি, মানে আমি ব্যক্তিগতভাবে বলতাম যে আমি ওনাকে চাই, এরকম কিছু ব্যাপার। সেটা আমি এখন সম্পূর্ণরূপে বলতে পারছি না, শতাংশ বলতে পারছি না, আমার ব্যক্তিগত মতামত। শ্রমিক ভট্টাচার্য মহাশয় অত্যন্ত শিক্ষিত লোক এবং মেধাবী, স্মৃতি সম্পন্ন লোক,
শান্ত চরিত্রের অধিকারী, দিলীপবাবু চরিত্রবান লোক, শ্রমিকবাবু চরিত্রবান লোক, রাহুল সিনহা মহাশয় অত্যন্ত চরিত্রবান লোক, ঠিক আছে, সুকান্তবাবু চরিত্রবান লোক। মানে বর্তমান এই মুহূর্তে আমি যতটুকু যা দেখতে পাচ্ছি, এই যে মানে কয়লা চুরি, গয়লা চুরি, গোয়ালা চুরি, গরু চুরি, বালি চুরি, কালি চুরি, ঠিক আছে, এইসব জিনিসগুলো এদের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এখনো দেখা যায়নি। মানে এই ধরনের জিনিসটা ওনাদের বংশ পরম্পরায় নেই বলে মনে হয়। আর যদি ভবিষ্যতে মানে কি হবে সেটা বলা খুব কঠিন। রাজনৈতিক নেতাদের নিয়ে আমি প্রেডিকশন করবো না এই ধরনের বিষয়, চারিত্রিক বৈশিষ্ট্য নেই, কিন্তু বর্তমান পর্যন্ত দেখা যায় ইহাদের চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত সুন্দর। এদের হাতে আপাত দৃষ্টিতে দেখা যায় দেশ ছেড়ে দেওয়া যায়, ক্ষমতা ছেড়ে দেওয়া যায়, যারা এসব চুরি করে ডাকাতি করে মরবে না, খাবে না, এরা ভদ্রলোক মহাশয়গণ। এখন বিষয়বস্তু হচ্ছে শ্রমিকবাবু অত্যন্ত শিক্ষিত লোক, ভালো বক্তা ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু তার ভেতরেও তিনি বর্তমান হয়তো রাজ্য সভাপতি যতটুকু জানা আছে, তার ভেতর থেকেও সাংগঠনিক কিছু পটেনশিয়াল ব্যাপার থাকে, ব্যক্তিগত পার্সোনাল কিছু পটেনশিয়াল ব্যাপার থাকে, যেখানে রাষ্ট্রের স্বায়ত্তশাসনের ক্ষেত্রে বিরাট বড় জরুরি হয়। তো কার চরিত্র কতটুকু আছে এটা মেজার করতে হবে। সেই জায়গা থেকে দলের সপক্ষে দীর্ঘ 4-5 বছর ধরে যিনি কাজ করেছেন অ্যাক্টিভলি, বহু বিশ্লেষকগণ শুভেন্দুবাবুকে সাপোর্ট করছেন, এটা একটি ফ্যাক্ট। আর ও যেটা বলল হোম মিনিস্টারের পাশে বসে থাকা, এই সমস্ত বিষয় নিয়ে যে উদ্ধৃতি দিল বা সংবাদ মাধ্যম যেটা বলছে, সবাই আশা করছে শুভেন্দুবাবু, ঠিক আছে, ডট 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 কি জিজ্ঞাসা, এবং সঙ্গে সঙ্গে পজিটিভ মাইন্ড, এত কিছু সব রাজনৈতিক আলোচনা। ইহার ভেতর থেকে আমার ব্যক্তিগত অভিমতের কথা যদি বলি আর অনুভবের কথা যদি বলি, গতকাল যখন সকালবেলা আমাদের সকালে উঠতে হয়, এবার ওই দিন আমি ভোরবেলায় মানে তৃতীয় মহানিশাকালে, টাইমটা আমি উল্লেখ করছি না, ব্রহ্ম মুহূর্তের অনেক পূর্বের সময় সেটা, হঠাৎ আমার নিদ্রাভঙ্গ হয়। ওই সময় আমাদের ধ্যান তবে যেতে হয়, একটু এগুলো গোপন কথা বলছি না, ধ্যানে বসলাম ভগবানের নামধামের জন্য। তো ওই দিন তো রেজাল্ট এখনো প্রকাশিত হয়ে পারেনি, 4 তারিখ চৌঠা মে। আমি চৌঠা মের রাত্রি ধরুন 2:30-3টে সময়ের কথা বলছি, 3টের সময়ের কথা বলছি। তো সেই সময় তো রেজাল্ট ঘোষণা হচ্ছে না, ফলাফল বা কাউন্টিং কিছুই আসেনি, শুরুই হয়। তো ওই সময় আমার মুখ্যমন্ত্রী হিসেবে একটি মুখ ভেসে উঠলো, মানে ডাইরেক্ট একদম সিগন্যাল, শুধু এটা বলবো না, মানে পরিষ্কার, মানে এগুলো কেন এলো, এখনো তো ফলাফল ঘোষণাই হয় না, ঠিক আছে। তো আমি পরিষ্কার দেখতে পেলাম একদম, এটা আমি কখনো তাকে নিয়ে কখনোই কল্পনাও করিনি, এবং আমি কখনো তাকে নিয়ে যাচাই বাছাইও করি না, ঠিক আছে, আমার পছন্দও নয় এইসব বিষয় নিয়ে, কিন্তু পরিষ্কার আমাকে দেখিয়ে দিল এই ভবিষ্য মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের। কিন্তু আমি তো নাম বলবো না, এটা অনেকে বলবেন যে ওই যে আপনি, আরে ভাই ক্লিয়ার বলতে পারেন তো বলেন, না বলবেন না, এদের কিছু মানুষ আছে না, ঠিক আছে, এইসবগুলো তারা বলেন, তাদের কোন জায়গা থেকে বলেন তাদের ব্যাপার। তো আমার কাছে পরিষ্কার। তো আমি এখানে কয়েকটি নাম নিয়েছি, সেই নামটার ভেতরে সে নামটি আছে, যারা ম্যাক্সিমাম মেজরিটি চাইছেন কিভাবে কি করবে, পরিষ্কার বোঝা যাচ্ছে খানিকটা। আর বাকিটা রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়বস্তু, কিন্তু আমাদের যে ডিভাইন যে জিনিসগুলো সেগুলো কখনো আমি প্রকাশ করব না। আর বাজে কথা বলুন, কারণ সত্যকে নির্দিষ্ট সময়ের পূর্বে প্রকাশ করতে নেই। তাহলে নিয়তি আমাকে যে দর্শন করাচ্ছে, নিয়তি জানিয়ে দিচ্ছে যে তুমি এখান থেকে 10 মিনিট বাদে তোমার মৃত্যু যোগ আছে, আমি জানতে পারছি আমার মৃত্যু যোগ আছে, আমি সতর্কতা নেব, কিন্তু এটা আমি জোর করে এই প্রকৃতির নিয়মটাকে অবরোধ করব না, কিন্তু এটাকে আমি কি করব, এটাকে আমি আরো ভালো করে জানবো। দেখা যাচ্ছে কখনো কখনো আমার শরীরে পীড়া হয়, ঠিক আছে, আপনার শরীরে একটি পীড়া হলো, আমি 2-3 মিনিটের একটি ক্রিয়া দিলাম, আপনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু আমার ক্ষেত্রে আমি এটা করি না।
তাই আমার মৃত্যু যোগ আছে। নিয়তির যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমি কখনো অবরোধ করতে যাই না, বা আমি তাকে মানে আঘাত করতে যাই না। ঠিক আছে ঠিক আছে দেখছি, সেদিন আমার কাছে মৃত্যু এসেছিল, এগুলো বলা যায় না। খেতে খেতে জাস্ট খাওয়ার 2-3 মিনিট আগে একদম আমি সুস্থ সবল মানুষ, ঘরে গেছি, বিছানায় আমার রেখেছি, তারপর আমি আমার মানে আসনে বসবো খেতে। ঠিক কিছুকাল পূর্বে আমার মস্তিষ্ক বললেও যে এমন একটি মানে শক্তি আসছে, যে শক্তিটা তোমাকে গ্রাস করবে। আমি বুঝতে পারলাম, আচ্ছা একটি দুর্ঘটনা ঘটতে চলছে। শারীরিকভাবে মানসিকভাবে কিন্তু আমি কোনোটাই অসুস্থ নই। আস্তে 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 যখন আমি খাবার জন্য সিংহাসনে বসতে গেলাম, বসতে গিয়ে দেখি যে ঢুকছে, প্রবেশ করছে সেই শক্তিটা। আমি দেখতে পাচ্ছি, পরিষ্কার বুঝতে পারছি যে আসছে, ও আমাকে মৃত্যুর দিকে নিয়ে চলে যাবে। কিছুক্ষণ পরে একটা ব্যথা উপস্থিত হলো, এমন জায়গায় ব্যথাটা উপস্থিত হচ্ছে, ক্রমান্বয়ে এবার আমার শ্বাস বই ট্রাভেল দেখা দিচ্ছে। আমি কিন্তু এগুলো উপলব্ধি করছি। এবার আপনি এখানে হলে আমি কি করতাম, সাথে এইটা করুন এটা করুন করতাম, এটা বলতাম। আমি নিজের ক্ষেত্রে বুঝতে পারছি আমি করছি না, আসুক আসুক দেখছি। তারপরে আমি জোর করে এটা অবরোধ করবার চেষ্টা করলাম, এটা বন্ধ করে দেবো। যখন আমি ক্রিয়া করতে গেলাম তখন ও নিজেই বলছে সব করে লাভ হবে না, বন্ধ রাখবো। আচ্ছা তাহলে আমি দেখি, অবজার্ভার। আমি কিন্তু ওটা দর্শন করছি, ঢুকছে ঢুকছে ঢুকছে, আমার নাভির থেকে আস্তে 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 উপরে উঠছে, যেটাকে মৃত্যু বলা, মৃত্যু সিমটম। তারপরে ক্রমান্বয়ে তারপর দেখি আমার কপালের এই তিলক গলতে শুরু করেছে। অথচ সাধারণ পরিবেশ, আবহাওয়া কিন্তু সুন্দর, কিন্তু আমার তিলক গলতে শুরু করে আস্তে 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 খুব স্মুথলি হচ্ছে। এবার আমি তখন বুঝলাম যে হ্যাঁ, এবার সমস্ত বায়ু ঊর্ধ্বে গমন করেছে, যেটাকে হাই প্রেশার ইত্যাদি ইত্যাদি সব মানুষ বলে। কিন্তু এটা উঠলো, মানে মৃত্যুটা আসছে, শ্বাসবায়ু থেকে বেরিয়ে যাবে, অত্যন্ত মারাত্মক পয়েন্টে চলে গেছে, আমি মারা যাবো। আমি তখন বুঝলাম যে আমি মারা যাবো। এবং এই নলেজটা যখন আসলো, সঙ্গে সঙ্গে আমার একটা জ্ঞান আসলো। আমার গুরু মহারাজ বলছে, বা বিবেক বলছে, কনসায়েন্স বলছে, বা একটি জৈবিক সত্তা বলছে, বুঝতে পেরেছো তোমার জীবনের সারতত্ত্ব কি? আমি সাথে সাথে উত্তর দিচ্ছি, মানে মেন্টালি সেন্টিমেন্টালি উত্তর দিচ্ছি, হ্যাঁ বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? না, এই জীবনে কেউ কারো নয়। তুমি যাকে ভালোবেসেছো, তুমি যাকে ধরেছো, ওসব তোমার কিছুই নয়। শাশ্বত সত্য কি? তুমি একা। হ্যাঁ আমি একা। এই মুহূর্তে তুমি মরে গেলে 7 দিন এখানে পচে গুলে থাকলে তোমাকে কেউ দেখবে, কেউ টের পাবে? বললাম মহাকাল টের পাবো না, না আমি টের পাবো না। তাহলে শাশ্বত সত্য কি? শ্রী গুরু মহারাজ। ওই ধরেই পড়ে থাকবো, ওই শাশ্বত সত্য। আমি স্বীকার করলাম গুরু মহারাজ, আমার কোথায় কোথায় অপরাধ হয়েছে আমি জানি না, তবে অপরাধ বোধ হচ্ছে। আপনি চিরশাশ্বত সত্য, আপনি মহান প্রেমিক, আপনি আমার প্রেমিকা, আপনি আমার ভালোবাসার মানুষ, আপনি আমার আত্মীয়, আপনি আমার স্বজন। ত্বামেব মাতা চ পিতা ত্বামেব, ত্বামেব বন্ধুঃ সখা ত্বামেব, ত্বামেব বিদ্যা দ্রবিণম ত্বামেব, ত্বামেব সর্বম মম দেব দেব। এই মন্ত্রের সারার্থ গুরুকে কেন্দ্রায়িত করে উচ্চারিত হলো যে গুরুই সব। গুরু ছাড়া চিরন্তন শাশ্বত এটার্নাল শক্তি, এনার্জি আর কিছুই হয় না। ওই আমার পরম বান্ধব। তখন আমি মেনে নিলাম। যে মুহূর্তে আমি স্বীকার করলাম, সেই মুহূর্তে আবার আস্তে 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 আস্তে, এটা অল্প সময়ের ভিতরে হচ্ছে। জ্ঞানটা যে মুহূর্তে লাগে, এটা কিন্তু খুব স্বল্প সময়ের ভিতরে ও আসছে। আবার ধীরে ধীরে, এবার যখন আমি স্বীকার করলাম, তখন ধীরে ধীরে আস্তে আস্তে নেমে গিয়ে আমাকে বুঝিয়ে দিয়ে গেল, বুঝতে পেরেছো আমি যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারি। অর্থাৎ তোমার জীবনের অস্তিত্ব, চরম সত্য কি তুমি বুঝে নিয়েছো, সেই দিকে থাকো। আস্তে আস্তে বেরিয়ে চলে গেলাম, দেখে মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে। বাস বেশ কিছুক্ষণের ভেতরে সব বিদায় নিল। তারপরে আমি সুস্থ, একদম খুব স্বাভাবিক খেয়াল। এটা আই হ্যাভ সিন দ্য ডাইমেনশন অফ ডেথ। অবশ্যই এর থেকে আমি বড় মৃত্যুর স্বরূপ দেখেছি, সেটা অনেক পূর্বের কথা, অনেক জায়গায় বলেছি। এই যে চিরন্তন শাশ্বত সত্য, পরিবর্তনটা, এই যে সত্যটা, এই সত্যটা নির্দিষ্ট সময়ের আগে যারা জানতে পারে, আমি জানতে পারছি অনেক আগে। এই ঘটনা ঘটবার আমি 5 মিনিট আগে জেনে যাচ্ছি, তখন আমার কোনো সিমটমই আসেনি। বিবেক বলে দিচ্ছে আসতে চলেছি আমি। তো এই সত্যটা অনেকেই জেনে যান, অনেক সাধু সন্ত। এমন কিছু নির্দিষ্ট সময় আসবার পূর্বে তা প্রকাশ করা যায় না, করতে নেই। ঠিক আছে। তাতে কি হয়, সেই সত্যের বা সেই নিয়তির কাজে রুদ্ধতা আসে,
অবরোধ হয়ে যায় এবং একটি বিপর্যয় আসে এবং ইমব্যালেন্স হয়ে যায়। নিয়তি শব্দটির অর্থ কি জানেন? ব্যালেন্সড। সহজ কথায় অনেকে জানে না, ব্যালেন্সড অর্থাৎ একটি সাম্যতা, একটি সুষম ব্যাপার, এদিকে নয় ওদিকে নয়, যেটা ঘটবার সেটাই ঘটাতে হবে, সেটাই ঘটবে। এই সত্যকে জানা, এই সত্য অনেক বড় কঠিন জিনিস। তাই ত্রিকালদর্শী মহাপুরুষগণ এই সত্যকে আগের থেকে জানেন, কিন্তু তারা তো জানেন সবকিছুই। তা জানবার পরে তারা এটাকে বন্ধ করতে পারতেন। যেখানে যেটা প্রয়োজন, যে সময় প্রয়োজন, সেইটুকুই তারা করেন। ঠিক আছে। আতাল মানুষের মতো বেতালে চললে খুব মুশকিল হয়ে যাবে। এই জন্যে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী যে কে হবে, সেটা আপনি প্রশ্ন করেছেন, আমার উত্তর দেওয়াটা স্বাভাবিক। আমি একটু প্যাসিভলি বলবো, আর আপনিও বুঝতে পেরেছেন খানিকটা, ঠিক আছে। আর সময় হলে আমি সিক্রেটলি আপনাকে বলে দেবো, সেটা যদি তাও বলা নিষিদ্ধ, এই আর কি, ঠিক আছে। তবে সবাই প্রত্যাশা করছে শুভেন্দুবাবুকে ম্যাক্সিমাম মেজরিটি, সেটা দেখা যাচ্ছে। এবং যদি পটেনশিয়াল পাওয়ার বা পলিটিক্যাল যে তার সেন্টিমেন্ট এবং তার যে মোটিভেশনাল পাওয়ার, তার যে মোটিভেশনটা, এই সব কিছুর দিক দিয়ে, ঠিক আছে, এডুকেশনালি খানিকটা একটু আছে, কিন্তু উনি যথেষ্ট রাজনৈতিক যে এডুকেটিভ যে ব্যাপারগুলো থাকে, সেই জিনিসগুলো ভালো সামলাতে পারেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। আর বিগত দিনের চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়া বর্তমান যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে, বিজেপি সরকারের যে মোরালিটি, নৈতিকতা, এবং পশ্চিমবঙ্গের যে চূড়ান্ত পরিবর্তন, এই চূড়ান্ত পরিবর্তনের অর্থাৎ জনগণের যে মমতা, জনগণের যে মানসিকতা, জনগণের যে হৃদয়ের পরিবর্তন, এই বিষয়বস্তুর সাথে যদি সে চারিত্রিক বৈশিষ্ট্যের সম্মিলন রেখে চলতে পারে, অর্থাৎ জনগণের রায়, জনগণের ক্ষুধা, জনগণের তৃষ্ণা নিবৃত্ত করতে পারে, জনগণের হয়ে, নারায়ণের হয়ে সার্বিকভাবে সাম্যতাকে বজায় রেখে কাজ করতে পারেন, যদি কোনো ধরনের গোড়ামি, ডগমেটিক ভিউজ থাকে, তাহলে কিন্তু মুশকিল আছে, ঠিক আছে। তাহলে কিন্তু তার মানে সেইটা সফলতা পাবে না। হয়তো আমাকে একজন ভোট দেয়নি মনে করো, সে যে কোনো কারণে তার ভোটাধিকার অন্য জায়গায় প্রয়োগ করেছে, কিন্তু সে ভোট দেয়নি আমাকে। আজকে আমি বিজেতা হয়েছি, হ্যাঁ, আপনি আমাকে ভোট দেননি, আমি অমুকের ভোটে বিজিত হয়েছি, কিন্তু আপনাকেও ধন্যবাদ, প্রত্যেক বাঙালিকে ধন্যবাদ, প্রত্যেক জনগণ। এখানে আমরা 45% কি 50% নাম্বার পেয়ে ক্ষমতায় এসেছি, কিন্তু বাকি তো 40% ভোট দেয়নি। তাহলে কি আপনি তাদের কথা ভাববেন না? আপনি কি এখন বলবেন যে তোমরা আমাকে ভোট দেওনি বিধায় আমি কিন্তু এখন তোমাদের কথা ভাবতে পারবো না, আমি শুধু এদের কথাই ভাববো? সেটা তো হতে পারে না। একজন রাজা তো এটা করতে পারে না। শ্রী রামচন্দ্র, আমরা জয় শ্রীরাম বলছি, কিন্তু রামচন্দ্রের যে মর্যাদা এবং তার যে নৈতিক চরিত্র ছিল, সেগুলো ভালো করে রামায়ণের ইতিহাস এবং রামায়ণের যে চারিত্রিক বৈশিষ্ট্য, চূড়ান্ত মর্যাদা, সেটাকে ভালো করে স্টাডি করতে হবে। খুব খতরনাক জিনিস, শুধু মুখে শ্রীরাম বললে হবে না, বড় কঠিন জিনিস মর্যাদা পুরুষোত্তম। নিজের স্ত্রী, নিজের পত্নীকে তিনি পরিত্যাগ করেছিলেন, যদিও দুজনের সাম্যতা, যেটা জগন্মাতা সীতা চেয়েছিলেন জগন্মাতা, তারপরেও যে কি ধরনের রামায়ণের চরিত্রে ফুটে উঠেছে বারংবার মর্যাদা। রামচন্দ্র যেভাবে মর্যাদা অর্থাৎ সীমা প্রতিষ্ঠা করেছেন এবং বারংবার তিনি প্রজামুখী হয়ে উঠেছেন। তিনি স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীমুখী হয়ে ওঠেননি, তিনি প্রজামুখী হয়ে উঠেছিলেন, কিন্তু স্ত্রীকে ভালোবাসতেন, সেখানে কোথাও কমতি রাখেননি। কিন্তু প্রজা উনি সর্বোচ্চ ডিগ্রিতে রেখেছিলেন। এবং সার্বিক প্রজা বলছে, দুটো শব্দ আছে, স্বরাজ, স্বরাজ প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন। স্বরাজ শব্দটা জানতে হবে, স্বরাজ্য, স্বরাজ, এই রাজ্যে, এই দেশে, রাষ্ট্রে স্বরাজ কি, ঠিক আছে। একজন জিজ্ঞাসা করেছিলেন রামচন্দ্রকে যে স্বরাজ কেন বলছেন, স্বরাজটা কি? তো বলছে, যখন প্রজা রাজাকে দেখে সন্তুষ্ট হয়, এটা একটি আনন্দ। কিন্তু রাজা যখন প্রজাদেরকে দেখে সন্তুষ্ট হয়, প্রজাদের মুখ দেখে সন্তুষ্ট হয়, তখন সেটাকে স্বরাজ বলে। যে কোনো প্রজা নেতাকে দেখেই বিভিন্ন বাহবা দিতে পারে, ইত্যাদি হতে পারে, ঠিক আছে। রাজার মুখ দেখে প্রজারা সন্তুষ্ট হবে, কিন্তু রাজা সন্তুষ্ট হবে প্রজাদের মুখশ্রী দেখে, যে আমার প্রজারা কেমন আছে, তাকে স্বরাজ বলা। যদি তুমি রামচন্দ্রের মতো হও, তথাপি রামচন্দ্রের গুরু, কুলগুরু, বংশগুরু ছিলেন বশিষ্ঠদেব, তথা শস্ত্র অস্ত্র গুরু বিশ্বামিত্র ইত্যাদি। তাই অবতার পুরুষ ভগবানের যদি গুরু থাকে, তাহলে তুমি, আমি সামান্য রাজনেতা, ইত্যাদি নেতা, মন্ত্রী, মিনিস্টার,
তোমার একটি সঠিক গাইড গুরু থাকা আবশ্যক। তা যদি না হয়, তুমি মন গড়া সিদ্ধান্ত নিয়ে চলতে থাকো, তাহলে কিন্তু আমরা বিগত দিনে পৃথিবীর ইতিহাসে নেপোলিয়ান সম্রাট থেকে শুরু করে ভারতবর্ষের ইসলাম ইতিহাস থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কমিউনিজম, এই সমস্ত দর্শন করতে করতে টিএমসির যে ফ্যাসিস্টবাদ, তাই তো ঠিক এই সমস্ত দেখে দিচ্ছি, কিন্তু বারংবার কিন্তু বিপর্যয় ঘটতে দেখেছি। সুতরাং সাবধান, বি কেয়ারফুল। এইটুকু মাথায় রেখে যে মুখ্যমন্ত্রী হবে তাহলে সার্থকতা পাবে। নামটা বড় কথা নয়, ব্যক্তিটা বড় কথা নয়, চরিত্রটা, তার কর্মটা বড় কথা হতে হবে। ঠিক আছে? ঠিক। রামচন্দ্রের নাম তো, রাম নাম তো বহু লোকের নাম আছে, অভিরাম আছে, রাম আছে, ইত্যাদি নাম আছে না? আছে না? প্রচুর রামদাস নাম আছে, আছে না? রামদাস আছে, হ্যাঁ আছে না? বহু লোকের নাম তো রাম আছে, কিন্তু রামচন্দ্র কজন হয়ে উঠতে পারছে? রাম নাম তোমার হতে পারে, কিন্তু রাম নাম কামের সাথে সম্পৃক্ত হতে হবে। ঠিক। কাম মানে কর্ম, কর্ম যেন ঠিক থাকে, তাহলে বেটার। আমরা কর্মকে, গুণকে, এইটাকে বেশি গুরুত্ব দেব। আমরা আজকাল বড্ড বেশি নাম দামের এইগুলোকে গুরুত্ব বেশি দিচ্ছি, ব্যক্তিকে বেশি গুরুত্ব দিতে যাচ্ছি। ঠিক। একজন মুখ্যমন্ত্রী জনতার মানবিক মানসিকতার প্রতীক, সে কোনো ব্যক্তি নয়। যখন ওই জায়গাটায় বসে যায়, হ্যাঁ, যারা 55%, 55% বা 80% ভোট দিয়ে এখানে পাঠিয়েছে, এটা তো তাদেরই মস্তিষ্কের প্রতিমূর্তি। ঠিক। সেটা তো শুভেন্দু বা দিলীপ বাবু, অমুক বাবু নয়। তাহলে এবার সেই ব্যক্তিকে হিসেব করতে হবে, আর জনগণকে হিসেব করতে হবে। আমাদের মস্তিষ্ক থেকে 50% বা 80% মস্তিষ্কের যে প্রতিমূর্তি উপস্থিত হয়েছে, সেই রকম একটা মাথা মুখ্যমন্ত্রী হিসেবে আসুক। আমি যে কথাগুলো বলছি এগুলো এক্সেপশনাল। সেই মাথাটার নামে হতে হবে মুখ্যমন্ত্রী, ওই মাথাটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। একটি সুন্দর, সুশৃঙ্খল, সুকৃত, একটি স্মৃতি সম্পন্ন, একটি চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মস্তিষ্কই হবে মুখ্যমন্ত্রী। ওই নামটাই হচ্ছে মুখ্যমন্ত্রী। মানে মোদ্দা কথায় যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদের খুশি রাখাই হচ্ছে ভালো মাথাটার নামই হচ্ছে মুখ্যমন্ত্রী পদ। আসলে ওই যদি বলেন যে নামটা কি হবে, কে হতে পারে, ওর নামটা হচ্ছে ভালো মাথার যে লোক হবে সেই হবে মুখ্যমন্ত্রী। মর্যাদা রাখা। ঠিক আছে, জয় মা।